আমি মুফতি আমির ইবনে আহমদ, সিরাত কেন্দ্রের পরিচালক। আমরা এখন আছি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানা প্রাঙ্গণে। আমরা এখানে এসেছিলাম গৌরীপুরের যে তেরোশিরা গ্রামের যে অসহায় পরিবারটিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল সেই বিষয়টিকে জেনে। আপনারা জানেন যে এই ঘটনাটি মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং সেই প্রেক্ষিতে পরিবারটি একটি মামলাও করেছিল। সেই মামলার প্রেক্ষিতে আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারা আবার চলে এসে তারা পরিবারটিকে মেয়েদেরকে, যে মেয়েগুলো হাফেজা আলেমা, 5 জন মেয়ে, এই পরিবারের 5 জন মেয়ে মাদ্রাসা পড়ুয়া, পর্দানিশীন দিনদার ফ্যামিলি। আমরা আজকে তাদেরকে গিয়েছিলাম, সরজমিনে দেখেছি এই দিনদার পরিবারটিকে এই কুলাঙ্গাররা তারা হুমকি দিচ্ছে যে এদেরকে ধর্ষণ করা হবে, তার বাবাকে হত্যা করে হলেও তারা জেলখানায় যেতে হলে যাবে, তার বাবাকে হত্যা করবে। তো একটি স্বাধীন দেশে একটি পরিবারকে এভাবে ধর্ষণ এবং হত্যার হুমকি দেওয়া, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এসেছিলাম যে তাদের এই পরিবারটির পাশে দাঁড়ানো, তাদেরকে আইনগত সহযোগিতা দেওয়া, সাপোর্ট দেওয়া, মানসিকভাবে শক্তি যোগানো, পাশাপাশি মিডিয়ার মাধ্যমে এই বিষয়টিকে দেশবাসীকে জানানো, প্রশাসনকে অবহিত করা। সামগ্রিকভাবে আমরা চাই এই অসহায় মজলুম পরিবারটি, দিনদার পরিবারটি, হাফেজা আলেমা মেয়েদেরকে এভাবে হেনস্থা করবে, ধর্ষণের হুমকি দিবে, এটা আমরা মেনে নিতে পারি না। মানুষ হিসেবে আমাদের অবস্থান থেকে, একজন ভাই হিসেবে, একজন বাবা হিসেবে আমরা এটা মেনে নিতে পারিনি বিধায় আমরা আজকে এসেছি এবং প্রশাসনকে আমরা গৌরীপুর থানার দায়িত্বশীল ইনচার্জ যিনি আছেন, দায়িত্বশীল তার সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এর আগেও আমাদের ওলামায়ে কেরাম এসেছিলেন, তারা বলেছিলেন যে ব্যাপারে উদ্যোগ নেবেন, কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত আজকে 1 মাস হয়ে গিয়েছে এই ঘটনাটি, কিন্তু তার দৃষ্টান্তমূলক অথবা অপরাধীদের কোনো ধরনের শাস্তির আমরা কোনো নমুনা এখন পর্যন্ত পাইনি। এজন্য আমরা অত্যন্ত হতাশার পর্যায়ে আছি। এরপরও আমরা যেটা বলেছি, এখনও বলছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করব অনতিবিলম্বে প্রশাসন এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, অসহায় পরিবারটিকে পাশে দাঁড়াবে এবং তাদের আইনগত যে সাপোর্ট দেওয়া দরকার প্রত্যেকে যার যার জায়গা থেকে দিবেন। এবং এই অসহায় পরিবারটি, মেয়েরা, আমরা আজকে গিয়েছিলাম, মেয়ের বাবা আমাদের সামনে কান্না করে দিয়েছে। এই 5টি মেয়েকে নিয়ে এই বাবা অসহায় অবস্থায় আছে। আমরা এদেশে আছি, তার ভাইয়েরা আছি, তারপরে কি হচ্ছে মেয়েগুলো আজকে আপনারা জানেন যারা কওমি মাদ্রাসায় পড়েন বা পড়ান, 1 মাস হয়ে গেছে মাদ্রাসা খোলা হয়েছে, 1 মাস পর্যন্ত মেয়েরা ঘর থেকে বের হতে পারছে না। তাদের নিরাপত্তা, তাদের ইজ্জত আবরু নিয়ে তারা শঙ্কিত। এই অবস্থার মধ্যে আমরা তো ঘরে বসে থাকতে পারি না। এজন্য আমরা প্রশাসন, সংবাদ সংস্থা, গোয়েন্দা সংস্থা সহ যারা যেখানে আছেন সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ আমরা চাই। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে গ্রেফতার করা, তাদের আইনানুগ বিচারের ব্যবস্থা করা এবং এই পরিবারটি নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের সর্বস্তরে, সবার পর্যায়ে আমরা বিনীত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। আমরা এসেছি মূলত এই জন্যই, আমাদের দিলের কষ্টটা এই অসহায় পরিবারটার সাথে আমাদের সমবেদনা, সিম্পিথি জানানো। এর পাশাপাশি যেন আমরা সব মিডিয়া মাধ্যমে প্রশাসনের দৃষ্টিগোচর করতে পারি, এই বিষয়ে আমাদের আমরা আশা করব। এবং আমাদেরকে আজকে দায়িত্বশীল যিনি আছেন এই থানার, তিনি আশ্বস্ত করেছেন যে তারা টহল বৃদ্ধি করবেন এবং নিরাপত্তার জন্য আরও ব্যবস্থা করবেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা করবেন আইনগত, এবং পরিবারটি যদি আসে তাহলে তার আইনগত সহযোগিতার জন্য যা দরকার সেটুকু করবেন। আমরা আশা করব এটা শুধু আশ্বাস বাড়িতে না থেকে কার্যকর হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে যারা আজকে এসেছেন, এই দুপুর থেকে, জুমার পর থেকে না খেয়ে যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করেন এবং যারা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াবেন তাদেরকেও আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করেন, আমরা সেই দোয়া করছি। এবং এই পরিবারটির ভরণ পোষণের জন্য আমরা তাদের বাবার সাথে কথা বলেছি এবং তার বাবার নাম্বারও নিয়ে এসেছি যে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা প্রয়োজন। এই মেয়েগুলো ঘর থেকে বের হতে পারতেছে না, মাদ্রাসায় যেতে পারতেছে না, তাদেরকে এই ধর্ষণের হুমকিটা কতটা মানবিক এবং মানসিক তাদের নির্যাতনের কারণ হয়ে গেছে, এটা ভুক্তভোগী ছাড়া কাউকে বোঝানো সম্ভব না। আমরা দ্রুত এর সুষ্ঠু সমাধান এবং এই পরিবারটি নিরাপত্তার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি। এখানে হযরতের কথার সাথে আমরা আরেকটি কথা অ্যাড করতে চাই। এখানে আজকে আমরা যে ভাইরা দেখতে পাচ্ছেন, আমরা এসেছি এখানে মূলত আমাদের বেশিরভাগ ভাইরা হচ্ছেন ময়মনসিংহ শহরের আশেপাশ থেকেও এসেছেন, নেত্রকোনা থেকে কেউ এসেছেন এখানে। তো সেখান থেকে আমরা আগে থেকেই মোটামুটি এর আগে একবার আমরা এসেছিলাম, তখন আমাদের সংখ্যাটা আর কিছু কম ছিল। তখন আমরা ভুক্তভোগী বাড়িতে যাই, যাওয়ার পর আমরা তাদের সাথে কথাবার্তা বলি এবং আমরা সেম আজকে যেরকম কথাবার্তা বলে গেলাম এরকমভাবে কথাবার্তা বলি প্রশাসনের লোকজনদের সাথে। তখন তারা আমাদেরকে আশ্বস্ত করেন এবং সেখানে আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নে একজন চেয়ারম্যানও ছিলেন, নামটা যেন কী ছিল ওনার,
জি জি রাজন ভাই ওই যে আসলে জি, একজন চেয়ারম্যান সাহেব ছিলেন পার্শ্ববর্তী ইউনিয়নে, উনি ছিলেন, এবং আমার পাশে দাঁড়ানো রাজন ভাই, উনি মনে হয় আমাদের ছাত্র দলের একজন নেতা কর্মী, তো উনিও ছিলেন, এবং পাশাপাশি ওনাদের ছাত্র দলের আরও কয়েকজন ছিলেন। ওনারা আমাদেরকে বললেন যে আমরা পার্শ্ববর্তী এলাকায় আছি, আমরা এটা দেখব। প্রশাসন আমাকে কথা দিয়েছিলেন আমাদেরকে যে আমরা এই বিষয়গুলো আমরা খুব এমনভাবে ব্যবস্থা নিব, এরা কোনোভাবেই পাশ কেটে যেতে পারবে না। কিন্তু এখানে আমাদের এখানে হজরতের কথার সাথে আমি একটা কথা অ্যাড করতে চাই। এখানে উনি বলেন যে আমরা এখন পর্যন্ত কোনো সুব্যবস্থা পাচ্ছি না, কিন্তু একটু আগে আমরা যখন বর্তমানে থানার যে দায়িত্বশীল, একটু আগে মাত্র আমরা বের হয়ে আসলাম, ওনার সাথে কথা বললাম, উনি এখানে বলেন দেখেন আমাদের কি করার আছে। এখানে আমার একটা বিশেষ জিনিস আমি একটু মনে করাই দিতে চাই, হজরত হয়তো এই জিনিসটা উনি খেয়াল করতে পারেন নাই, বা উনি মনে ছিল না হয়তো বা, তো আমি জাস্ট ওনাকে ওনার সাথে একটু অ্যাড করতেছি। সেটা হচ্ছে যে উনি বলতেছেন, ইনচার্জ সাহেব উনি বলতেছেন যে এখানে আমাদের তো কিছু করার নাই, জামিন নিয়ে চলে আসছে। তো এখানে জামিন নিয়ে চলে আসছে, তারা তো এমন হয় না যে তারা ভদ্রলোকের মধ্যে ছিল, তারাকে সারেন্ডার করছে। তারা যখন অকারেন্স ঘটাইছে তখন সে পলাতক ছিল, একদম একদম সন্ত্রাসীদের মধ্যে পলাতক ছিল। সে পলাতক থাকা অবস্থায় সে গিয়ে জামিন নিয়ে আগাম জামিন নিয়ে চলে আসছে। ওই বাংলাদেশের যে আইনি ব্যবস্থা বর্তমানে, এই ভঙ্গুর আইন ব্যবস্থা, এখানে তারা যত ধরনের ফাঁক ফোকর আছে সেই ফাঁক ফোকরটা বেরিয়ে চলে আসছে। আসার পর তারা এখন এলাকায় এসে এই বোনদেরকে অত্যাচার শুরু করছে আবার, এবং অত্যাচার সে এভাবেই করে নাই, শুধু আগে যা পরিমাণ ছিল তার চেয়ে পরিমাণ সে এখন বাড়ানো হয়েছে। এই ভুক্তভোগী একজন বোন আমাদের বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের একজন প্রতিনিধি এখানে আছেন, উনি আইন বিষয়ক সেলের বিভাগীয় প্রধান, উনি এসেছেন এখানে। ওনাকে ব্যক্তিগত ভিকটিমের পরিবার থেকে ওনাকে ফোন দেওয়া হয়েছিল, এবং ফোন দিয়ে কান্নাকাটিরত অবস্থায় বলেছেন যে আগে তো আপনারা আসছিলেন, বলছেন আমাদেরকে সহায়তা করবেন, কিন্তু বর্তমানে আমাদের এমন অবস্থা, তারা জামিন নিয়ে আসার পর এখন তারা আমাদের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আমার কথা হচ্ছে এই জায়গায় আপনারা বারবার বলতেছেন যে আমাদের সহায়তা করবেন, আমাদের দেখবেন, তাহলে এটুকুই যদি হতো, আমাদের সেই ময়মনসিংহ থেকে, নেত্রকোনা থেকে, সে ঢাকা থেকে আমাদের কেন আসতে হলো? আপনাদের কাছে একটা প্রশ্ন, আমাদেরকে এনে যে লোকগুলো আসছেন প্রত্যেকেরই পেশাগত ব্যস্ততা আছে, প্রত্যেকের কাজকর্ম আছে। আজকে ছুটির দিন, সবাই দেখেন ছুটির দিনে পরিবার নিয়ে ব্যস্ত থাকে, বা কারো কাজ থাকে, ব্যবসায়ী যারা, আজকে কেউ কিন্তু আমরা করতে পারিনি। আমার কথা হচ্ছে যে এখানে যা কিছু হয়ে গেছে, আমরা এই ধরনের আইনের ফাঁক ফোকরের যে একটা গেম চলে, এগুলোতে আমরা থাকতে চাই না। স্পষ্ট করুন, মিডিয়ার মাধ্যমে আপনারা এগুলো ফোকাসে নিয়ে আসেন, কেন এগুলো হচ্ছে, এগুলো আপনারা আমাদের চেয়ে ভালো করে জানেন। আমরা এই ধরনের এই যে আমেরিকানদের শিখানো গেম, এক দেশকে বলবে আমরা অর্থনীতি টাকা দিয়ে সাপোর্ট দিচ্ছি, ঠিক ওই দেশে যে দেশে যুদ্ধ লাগে তাকে সে অস্ত্র দিয়ে সহায়তা করবে, এই ধরনের নাটক বন্ধ করুন। আপনারা যাবেন ওই জায়গায় গিয়ে বলবেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি, আবার তলে তলে যাওয়ার আগে ফোন দিবেন যে আমরা আসতেছি, বাড়ি থেকে সরে থাকেন, এগুলো বন্ধ করেন, এটা আমরা দেখতে চাই না। এগুলো আমাদের অনুরোধ রইল, এখানে থানার সামনে এই কথাগুলো বলতে আমরা আজকে এই জন্যই বাধ্য হয়েছি, আমরা এত দূর থেকে আসছি, আমাদের মনের মধ্যে জ্বালা আছে, আমাদের কষ্ট আছে। এখানে আমরা যদি দেখতাম এগুলো ব্যবস্থা হয়, এই ব্যবস্থাগুলো যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এই পর্যন্ত আমাদের আসার প্রয়োজন ছিল না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ধরনের হয়তোবা আমাদের যে ওসি সাহেব আছেন উনি হয়তো অবগত না, কিন্তু ওনার আন্ডারে যদি কোনো কেউ ভিতরে ভিতরে সেই 5 তারিখের আগের যে দোসর যে 2-1 জন ছিলেন, এরকম ঘাপটি মেরে থাকা দোসর যদি থেকে থাকে, তাদেরকে যেন উনি সাবধান করে দেন, এটা আমাদের অনুরোধ থাকবে। জি, আমি হচ্ছি শহীদুল ইসলাম, আমি ময়মনসিংহের একটা সংগঠনের হয়ে আমরা এখানে আসছি, ময়মনসিংহের ময়মনসিংহ ইয়ুথ ক্লাব। এখান থেকে আমাদের অনেক ভাইরা এখানে এসেছি, আর অন্যান্য সংগঠন রয়েছেন, যেমন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, আমরা ময়মনসিংহ থেকে ময়মনসিংহ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে আমি আসছি, এবং আমাদের ভাইরাও আসছেন এখানে। আচ্ছা, তো আমরা একটু প্রশ্ন করি। জি, আমরা জানতে পারতেছি যে আজকে আপনারা এখানে এসেছেন, এবং পাশাপাশি আপনারা ওই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন এবং পরিবারের সাথে কথা বলেছেন, এবং পাশাপাশি আজকে গৌরীপুর থানায় এসেছেন অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এবং দাবি দাবাগুলো উত্থাপন করার জন্য, এবং তারা যে বর্তমানে এই নিরাপত্তাহীনতায় ভুগতেছে এবং বিভিন্ন ধরনের হুমকি তুমকির শিকার হচ্ছে, এই ব্যাপারে কি তারা কোনো সময় কোনো আইনগতভাবে কারো কাছে আবেদন করেছে কিনা, কিংবা জানিয়েছে কিনা, কিংবা মুঠোফোনে কাউকে অবগত করেছে কিনা, এটা আমরা একটু আপনাদের কাছে জানতে চাই। ভিকটিমের পরিবার জানিয়েছে কিনা? জি, তারা জানিয়েছিল, তখন তাদেরকে যখন তারা যান তাদেরকে আশ্বাস দেওয়া হয় আমরা দেখব, কিন্তু ওনারা যখন চলে আসেন তখন চলে আসার সাথে সাথেই ওই যে সন্ত্রাসী যার নাম হচ্ছে সাগর, নাম কি হৃদয়, আলামিন, আসাদ, এরা সাথে সাথে আপনাদের প্রশাসন লোক চলে আসে, সাথে সাথে তারা আরও হুঙ্কার বাড়িয়ে দিয়ে তারা উঠানে এসে তাদেরকে বিভিন্ন গালিগালাজ, বিভিন্ন ভয় প্রদর্শন করে, বললে যে আমরা তোদেরকে সত্যিকারই এখন করি না, এখন করবো দর্শন, এরকম কথাগুলো আমরা তথ্যগুলো পেয়েছি, এবং বলে যদি হাজতে যদি জেলে যাওয়া লাগে আমরা মার্ডার করেই যাব, এই কথাগুলো বলে তারা দুঃসাহসিকতা দেখাচ্ছে। এখন কেন প্রশাসন তার নীরব, এটা আমরা জানতে চাই। কথা বলি যে আমরা জানি যতটুকু যে এখান থেকে
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ওই বাড়ি এবং পরিবারের সার্বক্ষণিক দেখশনের জন্য এবং তাদের নিরাপত্তার জন্য উনি এখানে আশ্বাস দিয়ে এসেছেন এবং উনি পরিদর্শনও করেছেন। পাশাপাশি গৌরীপুর যে বর্তমানে সার্কেল রয়েছে এডিশনাল পুলিশ সুপার, উনিও এখানে পরিদর্শন করেছেন এবং আমাদের গৌরীপুর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে উনিও এখানে পরিদর্শন করেছেন এবং প্রায় সময় উনি এই পরিবারটির সাথে দেখা সাক্ষাৎ করছেন। কিন্তু তারপরেও যদি এই ধরনের ঘটনা ঘটছে, হ্যাঁ, এটা আসলে কাম্য নয়। আপনার অবগতির জন্য আরেকটু জানাই, আপনার খেয়াল করে দেখবেন এই দরিদ্র, নিতান্ত দরিদ্র একটা পরিবার যেখানে তাদের বাড়িঘরগুলো দেখতে আমাদের কষ্ট লাগে, সেখানে আমরা একটা অবাক করা বিষয় দেখলাম, সেখানে প্রায় 40, 50, 60টা চেয়ার বসানো। মানে ব্যাপারটা হচ্ছে, আপনার কথা আনসার দিচ্ছি আমি, যে আপনি বলতেছেন যে এত এত লোক দায়িত্বশীল, প্রশাসনিকভাবে বিভিন্ন সংগঠনের বিভিন্ন দলের লোক যাচ্ছে আসতেছে, তাহলে এই অবস্থা হবে কেন? তারা কি জানাচ্ছে না? তাদের ভাষা হচ্ছে এরকম লোক শুধু আমরা যাচ্ছি আবার চলে আসতেছি, মানে এমন একটা ব্যবস্থা হয়েছে, ক্যামেরা নিয়ে যাচ্ছি, ক্যামেরার সামনে আমার নিজেকে বোঝাচ্ছি আমি খুব আজকে আসছি আবেগ দেখানোর জন্য, আমি সাথী হওয়ার জন্য। প্রকৃত পদক্ষেপ যেটা নেওয়ার ছিল কেউ নিচ্ছে না, এটা হচ্ছে মূল কারণ। এই কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং এটা আমরা অবশ্যই সবার পক্ষ থেকে জানাচ্ছি, এটা অবশ্যই প্রশাসনের গাফিলতি, প্রশাসনের দুর্বলতা। এটা যেন আমাদের আজকে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বরাবর আমাদের আবেদন থাকবে, উনি যেন এই বিষয়ে সোচ্চার হন, উনি যেন এই বিষয়ে আরও কঠোরতা অবলম্বন করেন। ওনার প্রশাসনের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকে দুষ্কৃতিকারী, যারা তলে তলে তাদের সাথে হাতাত করতে চেষ্টা করতেছেন, উনি যেন এই সুযোগগুলো তাদেরকে দেওয়া না হয়। ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আইনের ভিতরে তাকিয়ে যতটুকু সাহায্য সহযোগিতা করার আমরা অবশ্যই থানা পক্ষ থেকে করা হবে। এবং মানে ওরা যেদিন আমাদের কাছে স্বাভাবিকত আদালত থেকে জামিন নিছে, এই ব্যাপারে আদালতকে অবহিত করতে হবে। আদালত তাকে অবহিত করার পরে সংশ্লিষ্ট আইয়ের কাছে একটা কাগজ আসবে। যখন আইও যখন এই আদালত থেকে যে কাগজটা আসবে, অবশ্যই 100% আপনার পক্ষে এবং ওই অসহায় পরিবারের পক্ষে আমরা সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। এবং আমাদের নিয়মিত টহলের পাশাপাশি আরও টহলের জোরদার করবো এই এলাকায়। না, বাড়িতে থাকলে তারা তো জামিনে আছে। আইনের ভিতরে আমি বলছি যে আইনের ভিতরে থাকি আমরা যতটুকু হেল্প করার ততটুকু ইনশাআল্লাহ আমরা করবো। ধন্যবাদ। আমরা এটাই চাই যেন আপনাদের সহযোগিতা থাকে। মেন সরকারি যে এধারের ফরম্যাট আছে একটা সরকারি, সেই ফরম্যাটে বাদী স্বাক্ষর লাগে রাত্রেবেলায় আনিয়া ওই যে উনি যে অভিযোগটা দিছে ওই অভিযোগের যে বর্তমান যে অভিযোগটা অভিযোগে দেওয়ার পরে যে আমরা মামলার রুজু করছি, সেই রুজুকৃত মামলার একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে বাদী স্বাক্ষর লাগে, সেই স্বাক্ষরটা নেওয়া হয়েছে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকে আমাদের মতো মাজলুম ভাই অথবা বোন যারা আছে, যদি মামলা আসে অবশ্যই মামলার ধারা অনুযায়ী মামলাগুলো লিখবেন। অবশ্যই